দেখো আজকে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত অধ্যায়, তোমাদের 8ম অধ্যায়। এখানে আমাদের প্রথমে আছে কি, এখানে অধ্যায় থেকে পড়ে আমরা কি কি শিখতে পারি। প্রথমে মূলধন বাজেটিং সম্পর্কে ধারণা করতে পারি। সাধারণত মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটিংটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। আমরা সাধারণত বিনিয়োগ করি যে স্বল্পমেয়াদী বিনিয়োগ হতে পারে, মধ্যমেয়াদী হতে পারে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ হতে পারে। স্বল্পমেয়াদী বিনিয়োগটা 0 থেকে 1 বছরের মধ্যে হয়ে থাকে, আর মধ্যমেয়াদী 1 থেকে 5 বছর পর্যন্ত এবং দীর্ঘমেয়াদী 5 বছরের অধিক সময়ের জন্য হয়ে থাকে। তো মূলধন বাজেটিংটা আমাদের আলোচনা করে যেটা হলো আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা হয় যেখানে, সেখানে আমাদের মূলধন বাজেটিং সম্পর্কে আলোচনা করা হয়। তো এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো মূলধন বাজেটিংয়ের ধারণাগুলো ব্যাখ্যা করতে পারবো, তারপরে মূলধনী প্রকল্পের প্রকারের ভেদ ব্যাখ্যা করতে পারবো, তারপরে মূলধন বাজেটিংয়ের আওতা ব্যাখ্যা করতে পারবো। 4 নম্বরে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিসমূহ জানতে পারবো এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের সময়ের মধ্যে তুলনা করতে সক্ষম হব এবং তারপরে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি প্রয়োগ করে প্রকল্প মূল্যায়ন করতে সক্ষম হব এবং 7 নম্বরে মূলধন নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্লেষণ করতে পারবে এবং 8 নম্বরে মূলধন বাজেটিংয়ের সমস্যার সমাধানগুলো ব্যাখ্যা করতে পারবে। এই সকল আমাদের বিষয়গুলো, যে মূলধন বাজেটিং কোথায় করব, কিভাবে করব এবং কখন করব, এই বিষয়গুলো তোমাদের এই অধ্যায় শিখে আমরা জানতে পারবো। তাহলে দেখো, প্রথমে আমাদের মূলধন বাজেটিংয়ের ধারণা। মূলধন বাজেটিংয়ের ধারণার প্রথম আছে কি, মূলধন বাজেটিং কাকে বলে। দেখো, স্থায়ী সম্পত্তিতে মূলধন বিনিয়োগ, স্থায়ী সম্পত্তিতে মূলধন বিনিয়োগের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলা হয়। তাহলে ওয়ালাইকুম আসসালাম। দেখো, স্থায়ী সম্পত্তিতে যদি আমাদের মূলধন বাজেটিং বা বিনিয়োগ করি, তাহলে সেই সম্পত্তিকে আমাদের বলা হয় কি, মূলধন বাজেটিং। তাহলে স্থায়ী সম্পত্তি আমাদের কি কি ধরনের স্থায়ী সম্পত্তি আছে? ব্যবসা বাণিজ্যে যেটা আমরা দীর্ঘমেয়াদী যে বিনিয়োগগুলো করে থাকি, সেগুলোই হলো আমাদের স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ। তারপর দেখো, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্য কতটুকু লাভজনক হবে বা আদৌ লাভজনক হবে কিনা, সেজন্য একটি মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজন। কারণ কি, আমরা একটা বৃহৎ পরিমাণ অঙ্ক আমরা 5, 10, 15 বছরের জন্য বিনিয়োগ করব। এখন এখান থেকে আদৌ যদি আমাদের লাভ না আসে, তাহলে তো সেখানে আমাদের বিনিয়োগ করার প্রয়োজন নেই। যেখানে আমরা ব্যবসা করব বা আমরা বিনিয়োগ করব, যেখান থেকে আমাদের সর্বোচ্চ লাভটা আসবে, আমি যেখানে সন্তুষ্ট থাকতে পারবো। সবাই কিন্তু ব্যবসা করে আগে চিন্তা ভাবনা করে, কোনো ব্যবসা করার পূর্বেই আগে চিন্তা ভাবনা করে আমি যে এত টাকা বিনিয়োগ করব, সেই বিনিয়োগ থেকে আমার কত টাকা আয় হতে পারে এবং সেই আয় থেকে আমার কত টাকা লাভ হতে পারে, আমরা কত টাকা মুনাফা অর্জন করতে পারি, সেইগুলো চিন্তা ভাবনা করেই আমাদের কি করে এই বিজনেসগুলো করে থাকে, দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলো করে থাকে। তাহলে দেখো, একজন মূলধন প্রক্রিয়া, তাহলে আমরা এটা কি আদৌ কি লাভজনক হবে কিনা সেই ব্যাপারে আগে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থাগুলো বা সেগুলো আমরা চিন্তা ভাবনা করেই তারপরে আমরা এই ধরনের ব্যাখ্যাগুলো বা এই ধরনের সিদ্ধান্ত, মূলধন বাজেটিং সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। এরপর 3 নম্বর পয়েন্টে দেখো, মূলধন বাজেটিং এরূপ একটি মূল্যায়ন প্রক্রিয়া এবং এর ক্ষেত্রে প্রত্যেকটি বিনিয়োগ সিদ্ধান্ত ও প্রকল্পের আয় ব্যয় প্রাক্কলন করা হয়। মানে একটি মূলধন বাজেটিংটা একটা মূল্যায়ন প্রক্রিয়া, যেটা আমাদের বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা মূল্যায়ন করতে পারি, সেই একটা মূল্যায়ন প্রক্রিয়া। এবং এর মাধ্যমে আমাদের যেই বিনিয়োগ সিদ্ধান্ত এবং প্রকল্পের আয় ব্যয়ের প্রাক্কলন করতে হয়। প্রাক্কলন মানে কি? প্রাক্কলন মানে হলো আমরা পূর্বে ধারণা করতে পারি বা আমরা একটা ভবিষ্যৎ ধারণা করতে পারি যে এই বছর শেষে আমার কত টাকা এই ব্যবসা থেকে বা এই বিনিয়োগ থেকে লাভ আসতে পারে এবং কত টাকা, আমরা যেমন ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতাম, তো সেরকম এখানে আমরা ভবিষ্যতের কী ধরনের লাভ আসবে, লাভ হতে পারে এবং কী ধরনের আমাদের ঝুঁকি থাকতে পারে, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে প্রাক্কলন করে তারপরে এই মূলধন বাজেটের সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এবং তারপরে কি আছে, আয় ব্যয় প্রাক্কলন শেষে এসব সিদ্ধান্ত বা প্রকল্পের নেট নগদ প্রবাহ নির্ধারণ করা হয়। নেট নগদ প্রবাহ কোনটা? যেটা আমরা যখন ব্যবসা করব, নেট নগদ প্রবাহ 2 প্রকার আছে, একটা হলো আন্তঃপ্রবাহ আর একটা হলো বহিঃপ্রবাহ।
আন্তঃপ্রবাহ কোনটা, যেটা আমাদের কোম্পানিতে টাকা, নগদ টাকা আসে, এবং বহিঃপ্রবাহ কোনটা, যেটা আমাদের কোম্পানি থেকে নগদ টাকা চলে গেলে তাকে বহিঃপ্রবাহ বলা হয়। তাহলে এই আয় ব্যয় প্রাক্কলন শেষে আমরা এই মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্তে পৌঁছাতে পারবো, তখন কি নগদ প্রবাহ নির্ধারণ করা হয়। এবং এরপরে এখানে আয় ব্যয় বলতে, আমাদের আয় বলতে সাধারণত বিক্রয় থেকে অর্জিত অর্থ বলা হয়। যে আমাদের বলা হচ্ছে যে আয় ব্যয় প্রাক্কলন করতে হবে, তাহলে এই আয় ব্যয়ের প্রাক্কলন করা, এখানে আয় বলতে কি বোঝাচ্ছে, এখানে আমাদের বিক্রয় থেকে অর্জিত অর্থ, এবং ব্যয় বলতে বিভিন্ন কাঁচামাল খরচ, তারপরে হলো বিক্রয় খরচ, অবচয় সহ ও অন্যান্য খরচকে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের এখানে আয় ব্যয় বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের মূলধন বাজেটিং করতে আমাদের একটা মূল্যায়ন প্রক্রিয়া, আগের পয়েন্টে বলা হয়েছে, এই মূল্যায়ন প্রক্রিয়া বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের কি নির্ধারণ করতে হবে, আয় ব্যয় নির্ধারণ করতে হবে। এখন সেই আয় ব্যয় বলতে কি বোঝাচ্ছে, এখানে আয় বলতে বোঝাচ্ছে আমাদের বিক্রয়ের মাধ্যমে অর্জিত অর্থ। কারণ আমরা বিক্রয় করেই কোনো দ্রব্য যখন ব্যবসা করা হবে, ব্যবসার ক্ষেত্রে আমরা কোনো দ্রব্য হয়তো যারা ম্যানুফ্যাকচারার তারা উৎপাদন করে বিক্রি করবে, আবার যারা পাইকার তারা উৎপাদনকারী নিকট থেকে পণ্য নিয়ে তারা তাদের লাভ অনুযায়ী বা বেশি লাভে বিক্রি করবে। তারপরে এই পাইকার থেকে তারা খুচরা ব্যবসায় নেবে, খুচরা ব্যবসায় আবার তাদের লাভটা বা তাদের মুনাফাটা অ্যাড করে তারপরে তারা বিক্রয় করবে, এবং সেইখানে খুচরা বিক্রেতার থেকে সরাসরি ভোক্তার নিকট চলে যাবে সেই পণ্যটা। তাহলে এই বিক্রয়ের মাধ্যমেই আমাদের অর্থটা অর্জিত হবে। এবং ব্যয়টা হবে কিভাবে, ব্যয় হবে আমাদের বিভিন্ন কাঁচামাল, যেহেতু পণ্য উৎপাদন করতে গেলে আমাদের কাঁচামাল খরচটা লাগবে, কাঁচামাল লাগবে। তারপরে বিক্রয় খরচ, বিক্রয় সহকারে আদার্স বিক্রয় করতে গেলে পরিবহন খরচ এবং আদার্স যে সকল খরচগুলো আছে সেগুলো আমাদের অ্যাড করতে হবে। এবং সাথে সাথে অবচয় সহ অন্যান্য খরচকে বোঝায়, যেগুলো ব্যয় করতে হয় আমাদের প্রতিষ্ঠানে। এবং আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের মোট মুনাফা হয়, এবং মোট মুনাফা থেকে কর বাদ দিলে আমাদের নেট মুনাফা পাওয়া যায়। তাহলে আয় থেকে আমরা যে সকল আমাদের উৎপাদন ব্যয় আছে এবং আদার্স যে সকল অফিসিয়াল খরচ এবং অন্যান্য যে সকল ব্যয়গুলো আছে, সেই ব্যয়গুলো আয় থেকে বাদ দিলে আমার কি বের হবে, আয় থেকে বাদ দিলে আমার বের হবে কি, মুনাফা, মোট মুনাফা বের হবে। এবং মোট মুনাফা থেকে যখন আমরা কর বাদ দিব, সেইগুলো বাদ দিলে আমাদের নেট মুনাফা পাওয়া যায়। আবার নেট মুনাফার সাথে অবচয় যোগ করলে আমাদের নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। এটা আমাদের ফিনান্সের ভাষায় এই অধ্যায়ের যে সকল অঙ্কগুলো আছে তার উপর ভিত্তি করে এই কথাগুলো বলতেছে, যে আমাদের প্রথমে আয় থেকে ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়, মোট মুনাফা থেকে কর বাদ দিলে আমাদের মুনাফা পাওয়া যায়, আর মুনাফার সাথে পরবর্তীতে অবচয়টা যোগ করলে আমাদের নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। যখন আমরা অঙ্ক করব তখন আমরা এই জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হবে। তাহলে নগদ আন্তঃপ্রবাহগুলো কীভাবে পাওয়া যাবে, আয় থেকে ব্যয়গুলো মোট ব্যয় বাদ দিতে হবে, প্লাস আয় মোট মুনাফা বের হবে, মোট মুনাফা থেকে আমাদের নেট কর বাদ দিলে নেট মুনাফা হবে, এবং নেট মুনাফার সাথে আমাদের অবচয়টা যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে। এবং এই আন্তঃপ্রবাহের সাথে প্রারম্ভিক বিনিয়োগ ও নগদ প্রবাহের সাথে তুলনা করে যদি নগদ আন্তঃপ্রবাহ থেকে বেশি হয় তাহলে বিনিয়োগটি লাভজনক এবং গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। তাহলে কোন প্রকল্পটি আমরা গ্রহণ করব কিনা, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত নেব, যেই আন্তঃপ্রবাহটা আমাদের বের হলো সেটা আমাদের এর সাথে প্রারম্ভিক বিনিয়োগ এবং নগদ প্রবাহের সাথে তুলনা করে যদি নগদ প্রবাহ আন্তঃপ্রবাহ যদি বেশি হয় তাহলে বিনিয়োগটি লাভজনক হয় এবং বিনিয়োগটি গ্রহণযোগ্য হবে, আর যদি কম হয় তাহলে লাভজনক হবে না। এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের এই প্রক্রিয়াকেই আমাদের মূলধন বাজেটিং বলা হয়। তাহলে মূলধন বাজেটিং যে এত কিছু বললাম, যে আমাদের স্থায়ী সম্পত্তিতে, প্রথমে বললাম কি স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করলে আমাদের মূলধন বাজেটিং প্রক্রিয়া বলা হয় বা মূলধন বাজেটিং বলা হয়। তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্য কতটুকু লাভ হবে বা এটা হবে, এটা আমাদের এই লাভ হবে না ক্ষতি হবে এর জন্য আমাদের মূল্যায়ন প্রক্রিয়া দরকার। এই সকল মূল্যায়ন প্রক্রিয়াগুলোই আমাদের এই আয় ব্যয় এর মাধ্যমে আমরা প্রাক্কলন করে আমরা নির্ধারণ করতে পারবো কোন জিনিসটা লাভজনক এবং কোন ব্যবসাটা কোথায় কত টাকা লাভ হচ্ছে আমাদের। আয় বলতে আমাদের বোঝাচ্ছে হলো বিক্রয় থেকে অর্জিত আয়, আর ব্যয় বলতে বিভিন্ন কাঁচামাল বা যে সকল কারখানায় ব্যয় হয়ে থাকে সেই সকল হলো আমাদের কারখানা ব্যয়গুলো হয়ে থাকে।
আর এই আয় ব্যয়গুলো আমরা কিভাবে নির্ধারণ করব? প্রথমে আয় থেকে আমাদের ব্যয়গুলো বাদ দিলে মোট মুনাফা হবে, মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা হবে, তারপরে নিট মুনাফার সাথে অবচয়টা যোগ করলে আমাদের আন্তঃপ্রবাহ হবে। আর আন্তঃপ্রবাহ যদি আমাদের কি হবে, যদি বেশি হয়, আন্তঃপ্রবাহ কিসের থেকে বেশি? বিনিয়োগ, মানে আমরা বছরের শুরুতে যে টাকা বিনিয়োগ করব সেই টাকা থেকে যদি আন্তঃপ্রবাহ বেশি হয় তাহলে সেটা আমাদের লাভজনক হবে। আন্তঃপ্রবাহ যদি আমাদের বেশি হয় তাহলে সেটা লাভজনক হবে। আর যদি বিনিয়োগ বা লাভজনক যদি না হয়, বা আন্তঃপ্রবাহ থেকে বিনিয়োগ বা নগদ প্রবাহ বহিঃপ্রবাহের যদি পরিমাণটা কম হয় তখন সেটা লাভজনক হবে না। বুঝতে পারলে সবাই এই পর্যন্ত? তারপরে এখন এই উপরোক্ত আলোচনা থেকে আমরা মূলধন বাজেটিংয়ের কিছু বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় বা কিছু বৈশিষ্ট্য আমরা পেতে পারি। তার মধ্যে প্রথমটা কি, যে মূলধন বাজেটিং হলো একটি মূলত দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যা আমরা একটা যে সকল দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদের মেশিন প্রয়োজন, তারপরে আসবাবপত্র প্রয়োজন, তারপরে আদার যে সকল বিষয়গুলো আছে যেগুলো দীর্ঘমেয়াদী চলতে থাকবে, বা আমরা একটা কোম্পানিতে বিনিয়োগ করি আজীবন চলার জন্য, বা আমরা যতদিন ধরে এই ব্যবসা চলতে থাকবে ততদিন এই মূলধনটা চলতে থাকবে, এর উপর ধারণা করে আমরা মূলধন বাজেটিং সিদ্ধান্তটা নিয়ে থাকি। তারপরে দ্বিতীয় নম্বরে কি আছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য এই পরিকল্পনা ব্যবহৃত হয়। কোনটা? মূলধন বাজেটিংটা আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত হয়। 3 নম্বর, বিভিন্ন বিকল্প প্রকল্প হতে সর্বোত্তম প্রকল্প নির্বাচন করাই মূলধন বাজেটিংয়ের অন্যতম কাজ। ধরো আমাদের কাছে বিভিন্ন ধরনের অপশন আছে, যে তোমার কাছে 2-3টা অফার আসলো যে তুমি এখানে ব্যাংকে জমা রাখতে পারো, অথবা কোনো শেয়ারে বিক্রয় করতে পারো, শেয়ার ক্রয় করতে পারো, সেখানে বিনিয়োগ করতে পারো, অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারো, অথবা নিজস্ব কোনো নিজেই একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে সেইখানে বিনিয়োগ করতে পারো। এখন এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো আমরা আগে থেকে গ্রহণ করে আমরা এই বিভিন্ন প্রকল্প বা প্রজেক্টগুলো আমরা পরিচালনা করে দেখব যে, বা এগুলো সবগুলার আমরা প্রাক্কলন করে দেখব, বা পূর্ব অনুমান করে দেখব যে এখান থেকে কোনটা সবচেয়ে বেশি আমাদের লাভজনক হচ্ছে। কোনোটাই ধরো কোনো ব্যবসায় 5,000 লাভ হলো, কোনোটায় 10,000, কোনোটায় 8,000, কোনোটা 12,000। তো এই দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের মাধ্যমে আমরা পৌঁছাতে পারবো, বা আমরা দীর্ঘমেয়াদী যে সকল কারিকুলামগুলো আছে, যে সকল সূত্রগুলো আছে, এর মাধ্যমে আমরা নির্ণয় করে জানতে পারবো যে কোনটা বেশি, কোন ব্যবসা থেকে বেশি লাভজনক হবে। সেখান থেকে আমরা সর্বোত্তম বিকল্প গ্রহণ করে সেই অনুযায়ী কাজ করতে পারবো। এরপরে 4 নম্বরে কি আছে আমাদের, প্রাথমিক বিনিয়োগে বা নগদ বহিঃপ্রবাহ এবং ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর পর নগদ আন্তঃপ্রবাহের সাথে তুলনা করে মূলধন বাজেটিং আরেকটি কাজ। যেটা আমরা বললাম যে নগদ আন্তঃপ্রবাহগুলো আসবে কি, যেগুলো আমাদের বিক্রয় করে যেই টাকাগুলো আসবে, বা নগদ ধরো একটা তুমি তোমার 20 লক্ষ টাকা আছে, এখন সেই টাকাটা তুমি ব্যাংকে জমা রাখলে, কিন্তু ফিক্সড অ্যাকাউন্ট, ব্যাংকে 3 ধরনের অ্যাকাউন্ট আছে, চলতি অ্যাকাউন্ট, সঞ্চয় অ্যাকাউন্ট, আর একটা কি স্থায়ী অ্যাকাউন্ট বা ফিক্সড অ্যাকাউন্ট যেটা বলা হয়। তো স্থায়ী অ্যাকাউন্টে তুমি যদি 20 লক্ষ টাকা 5 বছরের জন্য রেখে দাও, যে ব্যাংক তোমাকে বললো এই 20 লক্ষ টাকার উপরে তোমাকে বাৎসরিক ভিত্তিতে আমরা কত টাকা দিবে, ব্যাংক দিবে তোমাকে 20 লক্ষ টাকার উপরে 20 লক্ষ টাকার উপরে যদি আমাদের 10% হয় তাহলে আসে আমাদের 2 লক্ষ টাকা আসে, তাই না? তাহলে এই 2 লক্ষ টাকা বলছে বাৎসরিক ভিত্তিতে তোমাকে প্রদান করবে। এখন এই যে 2 লক্ষ করে তোমার আসছে টাকাটা, এটা হলো নগদ, তোমার যেটা আসবে সেটা হলো নগদ আন্তঃপ্রবাহ। আর যে টাকাটা আমি বিনিয়োগ করছি বা আমরা স্থায়ী সম্পত্তি ব্যাংকে প্রদান করছি, যে স্থায়ী হিসাব 5 বছরের জন্য আমরা প্রদান করছি, এটা হলো নগদ বহিঃপ্রবাহ। বুঝতে পারলে নগদ আন্তঃপ্রবাহ কোনটা আর বহিঃপ্রবাহ কোনটা? মানে আমাদের কোম্পানিতে টাকা যেটা আসবে সেটা হলো আন্তঃপ্রবাহ, আর আমরা যেখানে বিনিয়োগ করব অথবা আমাদের থেকে টাকাটা চলে গেলে তখন সেটা বহিঃপ্রবাহ হবে। তাহলে প্রাথমিক বিনিয়োগে বা আমাদের
নগদ বহিঃপ্রবাহ এবং ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর যে নগদ আন্তঃপ্রবাহের সাথে তুলনা করা হয় সেটাই আমাদের মূলধন বাজেটিংয়ের আরেকটি কাজ হিসেবে বিবেচিত হয়। এবং সর্বশেষ আমরা কি বলতে পারি যে পরিশেষে বলা যায় যে মূলধন বাজেটিং হচ্ছে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রক্রিয়া বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা স্থায়ী সম্পত্তি যেমন দালান কোঠা জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি থেকে শুরু করে এইসব সম্পত্তি প্রতিস্থাপন এবং ব্যবসার সম্প্রসারণের জন্য নতুন মেশিন স্থাপন, উৎপাদন পদ্ধতি আধুনিকায়ন এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের আয় ব্যয়ের প্রাক্কলন করে লাভের সম্ভাব্য বিশ্লেষণ করে তদনুসারে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ধরো আমার একটা নতুন ব্যবসা আছে, একটা ক্যামেরা ব্যবসা আছে, যারা হলো যে ছবি তুলে না, স্টুডিওর ব্যবসা করে। স্টুডিওর ব্যবসাতে তোমার একটা ক্যামেরা আছে, এখন একটা ক্যামেরার দাম ধরো 1 লক্ষ টাকা, সেই লক্ষ টাকা দিয়ে তুমি একটা করছো। এখন তোমার ধরো বেশি লোকজন হয়েছে, পরিস্থিতি বেশি বাড়ার কারণে তোমার আরেকটা বেশি আধুনিকায়ন, আরেকটা বা এইসব ক্যামেরা তো কয়েকদিন পর পর বা কয়েক মাস পর পর আধুনিক হয়ে থাকে। তখন তোমার মনে হলো যে এখন বর্তমান বাজারে যে লেটেস্ট মডেলটা আছে সেই মডেলটা নিয়ে তোমার ব্যবসায় লাগাবো। এখন সেই মেশিনটা পুনঃস্থাপন, দেখো আমার একটা নতুন একটা ছিল, আমাদের একটা পুরাতন ক্যামেরা ছিল, সেটা প্রতিস্থাপন হিসেবে আমরা নতুন একটা মেশিন ক্রয় করতেছি। তো এই মেশিনটাও বা এই ক্যামেরাটাও আমাদের দীর্ঘমেয়াদী মূলধন বাজেটিংয়ের একটা অংশ হিসেবে ধরা হবে বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হবে। কারণ এই মেশিন বা এই ক্যামেরা যখন আমি কিনবো নতুনটা, তখন আমার এখান থেকে কত টাকা আয় আসতে পারে, এখান থেকে আমার কত বছর এই ক্যামেরাটা চলতে পারে, সঠিকভাবে চলতে পারবে, এর উপর নির্ধারণ করে আমাদের আয় কত টাকা আসতে পারে এবং ব্যয় কত টাকা হতে পারে, এই সকল সমন্বয় করে আমাদের মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। বুঝতে পারলা সবাই?